হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আমি জিতেন যুগি, গগনাবাদ হাই স্কুলের শিক্ষক। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ মোটিভেশনাল একটা ভিডিও, কিভাবে বোর্ড এক্সামে 90% বা তার চাইতেও বেশি নাম্বার তোলা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের জন্য 10টি পয়েন্ট আলোচনা করব, যে 10টি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভালো স্কোর করার জন্য। তো আসা যাক প্রথম পয়েন্টে আমি কি বলতে চাই। প্রথম পয়েন্টে আত্মবিশ্বাস। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আমি কি 90% পেতে পারি, আমি একটা সাধারণ মানের ছাত্র। তো প্রথমে এইটা মনে রাখবে, সাধারণ কিন্তু কেউ নয়, প্রত্যেকেই কিন্তু অসাধারণ। প্রত্যেকের মধ্যেই কিন্তু সম্ভাবনা সমানভাবে রয়েছে। এর জন্য নিজের প্রতি চাই বিশ্বাস, আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখতে হবে। ইয়েস, ইউ ক্যান, তুমিও পারো। এবং এর জন্য শুধু চাই একমাত্র তোমার ইচ্ছা শক্তি। যদি তোমার মধ্যে ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই তুমিও কিন্তু যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে। অদম্য ইচ্ছা শক্তি এবং পরিকল্পনা মাফিক যদি পরিশ্রম তুমি করতে পারো, ইয়েস ইউ ক্যান, তুমি যে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারবে। তাহলে আত্মবিশ্বাস রাখবে নিজের মধ্যে যে হ্যাঁ আমিও কিন্তু পারি। তার জন্য আমাকে পরিকল্পনার দরকার। তো পরিকল্পনা কি কি আমরা পরিকল্পনা করব, না কখন শুরু করব। পরিকল্পনায় আমরা আমাদেরকে পড়াশোনার পরিকল্পনা করতে হবে। তো কখন আমরা পড়া শুরু করব, তো এটা সবচেয়ে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ডু ইট নাও, স্টার্ট নাও। অর্থাৎ এখনই তুমি শুরু করো। তুমি যে মুহূর্তে তোমার লক্ষ্য ফিক্স করে নিয়েছো সেই মুহূর্ত থেকেই তুমি কিন্তু তোমার কাজ শুরু তোমাকে করে দিতে হবে। এর জন্য কিন্তু অপেক্ষা করে কাল করব পরশু করব এইভাবে কিন্তু ফেলে রাখা যাবে না। তাহলে তোমাকে কিন্তু একেবারে পড়ার মধ্যে থাকতে হবে। সেইটা কিন্তু কোনো পরবর্তীকালে কাল পরশু ইত্যাদি করা চলবে না। তাহলে তোমাকে যেই ভাবা সেই কাজ শুরু করতে হবে। শুরু করার জন্য কিন্তু কোনো শুভক্ষণের তোমাকে দেখলে চলবে না। এরপর হচ্ছে কতক্ষণ পড়বো। অনেকেই জিজ্ঞেস করে, এটা আমাকে অফলাইনে যারা আমার কাছে পড়ে তারাও জিজ্ঞেস করে যে স্যার কতক্ষণ পড়া দরকার। তো এই কতক্ষণ পড়া দরকার এটা কিন্তু সবার জন্য সমান হবে না, ঠিক আছে? তো এইটা ছাত্র অনুযায়ী, ছাত্রছাত্রীর তার যে শক্তি, তার যে দুর্বলতা, সেই অনুযায়ী বিভিন্ন প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি হবে। তো মোটামুটি আমরা যদি একটা গড় হিসাব বলি যে 8 ঘন্টার কম বেশি আমরা যদি একটু থাকি তাহলে কিন্তু ভেরি গুড আমার হচ্ছে স্টাডি আওয়ার। অর্থাৎ আমি যদি 8 ঘন্টা বা 8-এর প্লাস মাইনাস 1-2 ঘন্টার মধ্যে যদি থাকা যায় তাহলে অবশ্যই সেটা একটা ভালো পড়ার একটা লক্ষণ, ঠিক আছে? কারো ক্ষেত্রে হয়তো বেশি লাগতে পারে, কারো ক্ষেত্রে একটু কম লাগতে পারে। মোটামুটি ধরে নাও তোমাকে সব কিছু বাদ দিয়ে 8 ঘন্টা নিজেকে কিন্তু পড়ার জন্য সময় দিতে হবে। তো এই 8 ঘন্টা পড়বো যখন, তখন আমাকে অবশ্যই একটা কি করতে হবে, না পড়ার ক্ষেত্রে আমাকে একটা টাইম টেবিল বানাতে হবে। টাইম টেবিলের ক্ষেত্রেও অনেক ছাত্রছাত্রী আমাকে বলে স্যার আমার জন্য একটা টাইম টেবিল তৈরি করুন। এই টাইম টেবিল যদি অন্য কেউ তৈরি করে দেয়, যে তোমার যে লাইফস্টাইল, তোমার হ্যাবিট সম্পর্কে যে জানে না, তার তৈরি করে দেওয়া সেই টাইম টেবিল কিন্তু তোমার ফলো করার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা যাবে। কাজে তোমার কোন সময় কি সুবিধা আছে, কোন সময় তুমি পড়তে ভালোবাসো, তোমার ভোরে পড়া ভালো নাকি রাতে পড়া ভালো, এইগুলো নিজেকে দেখে তোমাকে কিন্তু কি করতে হবে, রুটিনটা তৈরি করতে হবে। অর্থাৎ অবশ্যই তোমার একটা কি থাকবে, টাইম টেবিল থাকবে, কোন সাবজেক্ট কোন সময় পড়বো, কতক্ষণ পড়বো। মোটামুটি একটা উইকে কিন্তু হিসাব রাখতে হবে যেন অল সাবজেক্ট একটা ইকুয়ালি তোমার কি হয় টাইম দেওয়া যায়। কম বেশি শক্তি দুর্বলতা অনুযায়ী একটু হবেই, কিন্তু এমন হবে না যে কোনো সাবজেক্ট কোনো উইকে একেবারেই হবে না। একটা সপ্তাহ ধরে একটা গড় হিসাব করবে। রোজ হয়তো সব সাবজেক্টে তুমি সমান দিতে পারবে না, কিন্তু সপ্তাহের হিসাবে যেন সব সাবজেক্টের ক্ষেত্রে একটা গুরুত্ব পায়। তাহলে উইকলি তোমার স্টাডি আওয়ার সাবজেক্ট ওয়াইজ চেক করে তুমি কিন্তু তার টাইম টেবিল বানাবে। এরপর হচ্ছে কিভাবে পড়বো। পড়ার ক্ষেত্রে আমরা পড়বো যে মোটামুটি তার আগে আমরা এখানে এই পয়েন্টটা বলে নিলে ভালো হবে যে কি পড়বো। কি পড়বো বলতে গেলে একেবারেই
আমাদের এই পয়েন্টের উপর প্রচুর একটা যা সিলেবাস আছে 90% পেতে গেলে তোমাকে ফুল সিলেবাসেই কিন্তু পড়তে হবে। যা সিলেবাস তার একেবারে নিখুঁত পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে A to Z তোমাকে পড়তে হবে। তো এর জন্য যেটা সবচাইতে জরুরি সেটা হচ্ছে কোনো একটা ভালো টেক্সট বুককে স্থির করা। একাধিক বই যদি পড়তে থাকো তাহলে কিন্তু ঘেটে যাবে। তার পরিবর্তে একটা বইকে তুমি কি করো, বারে বারে পড়ো, তোমার মধ্যে কিন্তু বেশি ছাপ পড়বে মনের মধ্যে। তাহলে কি করতে হবে, যে কোনো একটা বইকে ফুল সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে রিডিং বিটুইন দ্য লাইন্স একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। এর সাথে সাথে আমরা বলবো যে তুমি পড়ার সঙ্গে সঙ্গে কি করবে, কিভাবে পড়বে না, আন্ডারলাইন করো। ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে যাও। আর সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নিয়ে, আন্ডারলাইন করা পয়েন্টগুলোকে নিয়ে তুমি নিজের হাতে শর্ট নোট তৈরি করো, যেটা তোমার পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। এটা যদি একবার করে ফেলো তাহলে কিন্তু তোমার রিভিশনের ক্ষেত্রে কুইক রিভিশন তোমার সম্ভব হবে। আচ্ছা, তাহলে কি পড়বো, পুরো সিলেবাস, আর এর সঙ্গে কি করতে হবে, 10 ইয়ার্স যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে সলভ করে যদি দাও, তো মোটামুটি এই 10 ইয়ার্স থেকেই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 10 ইয়ার্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মোটামুটি আমার যা অনুমান, এই 10 ইয়ার্সের যদি কোশ্চেন কেউ করে তাহলে 50 to 60% কোশ্চেন সেইখান থেকেই ঘুরে ফিরে পেয়ে যাবে। সিলেবাস যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে বিগত 10 বছরের প্রশ্ন যা আছে সেইগুলোকে একেবারে নিখুঁতভাবে রাখতে হবে মাথার মধ্যে। মোটামুটি 50 to 60% কোশ্চেন ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ওইখান থেকে তোমার কভার হয়ে যাবে। তাহলে 10 ইয়ার্স কোশ্চেন কিন্তু করতে হবে। 6 নম্বর পয়েন্ট আমরা বলবো ধারাবাহিকতা, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করতে হবে। কেউ আছে যে একদিন 12 ঘন্টা 18 ঘন্টা পড়ে নেয়, তারপরে দেখা যায় যে 2 দিন 3 দিন আর একদমই পড়ছে না। তো একদিনে 12 ঘন্টা পড়ার চাইতে 2 দিনে আমরা যদি 6 ঘন্টা করে পড়ি তাহলে কিন্তু আমার সবচাইতে বেশি ফলপ্রসূ হবে। কাজে রেগুলারিটি মেনটেন করে আমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমরা আত্মবিশ্বাসের কথা বলেছি, তার সঙ্গে সঙ্গে এই কথাটা একেবারে একই রকমের কথা হিসাবে আমরা বলবো, আবার মনে করাবো যে চাপ মুক্ত মন সবসময় রাখতে হবে। আমি যদি চাপের মধ্যে থাকি, এই পারবো কি পারবো না, হবে কি হবে না, তাহলে কিন্তু আমার যে অরিজিনাল কাজ পড়ার মধ্যে আমি কিন্তু নিজেকে ফোকাস করতে পারবো না। আমাকে সবসময় নাম্বারের পিছনে কিন্তু ছুটলে হবে না, নাম্বার অটোমেটিক চলে আসবে, নাম্বার তোমার পিছনে পিছনে দৌড়াবে যদি তুমি তোমার কাজ নিজে ঠিক মতো করে যাও। তুমি তোমার কাজ পড়া সেটা করে যাও, অটোমেটিক নাম্বার কিন্তু তোমার পিছনে আসবে। নাম্বার হবে কি হবে না এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর যদি বা নাই হয়ে থাকে তাহলেও কিন্তু জীবন যে একেবারে ব্যর্থ তা কিন্তু হবে না। তুমি চেষ্টা করো, 90% হবে কি হবে না সে পরবর্তীকালে তার ভবিষ্যৎ তার ফল বলবে। জীবন অনেক বড়, 90% হলো না মানেই কিন্তু জীবন ব্যর্থ হয়ে যাবে না। কিন্তু যদি 90% আমি স্কোর করতে পারি তাহলে এই জীবনের যে যাত্রাপথ সেখানে আমি অনেকটাই এগিয়ে থেকে শুরু করতে পারবো, এটা ভাবা যেতেই পারে। তার জন্য আমাকে কি করতে হবে, আমার কাজ, আমার পরিশ্রম আমাকে পরিকল্পনা মাফিক করে যেতে হবে। এবং যেটা সবচাইতে বেশি ভুল করে ছাত্রছাত্রীরা, যে তারা লেখা প্র্যাকটিস করে না। এর ফলে তারা তাদের নিজেদের যে ভুলগুলো, যে জায়গাতে গিয়ে তার আটকে যায় সেইগুলো কিন্তু সে চেক করে উঠতে পারে না। তো তুমি যদি বারে বারে লেখা প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, মক টেস্টের জন্য কোনো নামি দামি কোনো প্রতিষ্ঠান থেকে যে নিতে হবে তা নয়, তুমি যে কোনো একটা কোশ্চেন ব্যাংকে একটা সেট নিয়েও তুমি নিজেই বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। এই মক টেস্টের জন্য পয়সা খরচা করে কোনো একটা প্রতিষ্ঠানে যুক্ত হওয়া, ভর্তি হওয়া, এর কিন্তু আমি একেবারেই পক্ষে নই। প্র্যাকটিস করো টেস্ট পেপারের, বিগত বছরের টেস্ট পেপারেই প্র্যাকটিস করতে পারো। এখন তো হয়তো টেস্ট পেপার বের হয়নি, কিন্তু বিগত বছরের টেস্ট পেপার সিনিয়র যারা দাদা দিদি আছে তাদের কাছ থেকে নিয়ে সেইখান থেকে কোশ্চেন তুমি দেখতে পারো, যদি তোমার কোশ্চেন ব্যাংক এই বছরের আপডেট কেনা সম্ভব নাও হয়ে থাকে তাহলেও কিন্তু হবে।
তো মুদ্রা কথা হচ্ছে লেখা প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, এবং সবচাইতে যেটা দরকার যেটা রিভিশন। একবার পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, পুরো চ্যাপ্টার ওকে হয়ে যাওয়ার পর কিন্তু সেটাকে তুমি যদি দীর্ঘদিন ছেড়ে দাও, না পড়ো, তাহলে কিন্তু আবার সেই চ্যাপ্টারটা ভুলে যাবে। এর জন্য আমাকে রিভিশন দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন তোমাকে কিন্তু মাঝে মধ্যেই চালিয়ে যেতে হবে। এবং ফাইনালি আমার ফুল সিলেবাসও কি দরকার, রিভিশন দরকার। এটা অন্তত পক্ষে যেন 2 থেকে 3 বার রিভিশন আমার কিন্তু করা হয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ, আমি যেটা সবচাইতে বেশি করে বলি ছাত্রছাত্রীদের, যে তারা এইটাতে সময়টা কম দিয়ে দেয়। টিউশন আর কোচিং করতে করতে তারা এতই ক্লান্ত হয় যে নিজের পড়ার সময়টাই সে খুঁজে পায় না। তো সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু সেলফ স্টাডি কাজটা কিন্তু দিনের শেষে তোমাকেই তুলতে হবে, এবং এর জন্য তোমাকেই পড়ে তোমাকেই সেগুলো মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। এর জন্য দরকার সেলফ স্টাডি, যতটা সম্ভব প্রয়োজন না থাকলে যতটুকু তোমার কোচিং দরকার, গাইড দরকার, সেইটুকুই তুমি গাইড কোচিং নাও, এবং যতদিন দরকার ততদিনই নাও। পরীক্ষার শেষ দিন পর্যন্ত তুমি কিন্তু এইভাবে কোচিং গাইডের নামে সময় নষ্ট করতে যাবে না। বাড়িতে বসে পড়ো আর নিজের মধ্যেই চর্চা করো। যেগুলো সমস্যা থাকবে স্যারদের সাথে অনলাইন বা অফলাইনে সেই প্রবলেমগুলো সমাধান করে নেবে। মোটামুটি পরীক্ষার আগের 2 মাস অন্তত পক্ষে একেবারে বাড়িতে বসে ফুল নিজের মধ্যে পড়তে হবে। তাহলে এই সমস্ত পয়েন্টসগুলো তুমি যদি মেনে চলো, আশা করছি অবশ্যই 90% থেকেও বেশি নাম্বার তোলা সম্ভব হবে। তো এই 10টি পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে, এবং তাও যদি কোনো ডাউট থাকে, তোমাদের যদি কোনো সাবজেক্টের উইকনেস থাকে, সেই উইকনেস কীভাবে কাটিয়ে তুলবে বলে ভাবছো, মনে করছো, অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করতে পারো। আমি তোমাদের সে বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা যদি প্রথম দেখছো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাকে এইভাবে একসাথে থেকে আমাকে সাপোর্ট করে চলো। আশা করছি পরবর্তী ভিডিওয়ে এইভাবেই তোমাদের সাথে আমিও আসতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।